নমস্কার, সব কথায় আমি আপনাদের সঙ্গে রয়েছে রূপা এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে আজকের দিনেই গত মাসে অর্থাৎ এক মাস পূর্ণ হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয় বারের মতো মুখ্যমন্ত্রী হওয়ার এবং সে জায়গায় দাঁড়িয়ে গত এক মাসে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা হয়েছে এবং বিশেষ করে যদি আমরা বলি শপথ নিয়ে একেবারে রাজ্যের উন্নয়নে অ্যাকশন মুডে দেখা গেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। এক মাসে ইউসিসি বিল পাস থেকে একেবারে ব্লু ভ্যালি ক্লাস্টার সূচনা করেছেন তিনি। এছাড়াও একাধিক বিষয় তিনি সিদ্ধান্ত নিয়েছেন, সে সমস্ত বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করব। ঠিক হিমন্ত বিশ্ব শর্মা 2.0 কার্যকালের যে এক মাস আজকের পূর্তি, সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক কি কি বিষয় উঠে এসেছে এবং তার ফলে অসমের সাধারণ জনগণ থেকে শুরু করে অসমের বেকার যুবক যুবতী থেকে শুরু করে সমস্ত পর্যায়ে যারা মানুষরা রয়েছেন তারা কতটা উপকৃত হতে চলেছেন এবং গত এক মাসে ঠিক কি কি ছবি উঠে এসেছে, মুখ্যমন্ত্রীর যে সমস্ত ক্যাবিনেট বৈঠক করেছেন সিদ্ধান্ত থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আজকে আমরা আলোচনা করব এবং আলোচনায় আমাদের বিশিষ্ট অতিথিরা অবশ্যই রয়েছেন। প্রথমে আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই যারা যারা এই মুহূর্তে রয়েছেন স্টুডিওতে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক গুয়াহাটি থেকে দাইয়ান হোসেন জি। দাইয়ান বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায় এবং এছাড়া রয়েছেন অসমের বিজেপি মিডিয়া রিলেশন এক্সিকিউটিভ সৌমিক দত্ত। সৌমিক বাবুকে আমি স্বাগত জানাচ্ছি এবং পাশাপাশি আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন প্রাক্তন কর্নেল দিব্য শঙ্কর ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আজকে আমাদের সঙ্গে রয়েছেন। স্বাগত জানাচ্ছি দিব্য শঙ্কর বাবু আপনাকে আমাদের আলোচনা আসার জন্য এবং পাশাপাশি অনলাইনে অর্থাৎ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে শিবশঙ্কর মজুমদার অধ্যাপক আসাম বিশ্ববিদ্যালয়ের এবং রয়েছেন হাইলাকান্দি থেকে আইনজীবী গৌতম ঘোষ। আপনাদেরকেও অনেক অনেক স্বাগত আমাদের আজকের এই বিশেষ আলোচনায়। যে বিষয়টা আজকে আমরা নজর রাখবো, আমরা জানি যে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ তার টানা দ্বিতীয় মেয়াদের একেবারে এক মাস পূর্ণ হয়েছে এবং অসমের প্রথম অকংগ্রেসের নেতা হিসেবে টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসার ইতিহাস গড়ার পর মুখ্যমন্ত্রী শর্মা তার মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে দায়িত্বভার তিনি গ্রহণ করেছেন এবং ব্যাপক আইনি সংস্কার থেকে শুরু করে বিশ্বব্যাপী অর্থনৈতিক জোট, প্রথম 30 দিন রাজ্যের জন্য একটি দ্রুত গতির রূপরেখা তিনি তৈরি করেছেন। অর্থাৎ শপথ নিয়ে রাজ্যের উন্নয়নে একেবারে অ্যাকশন মোডে তিনি এক মাসে ইউসিসি বিল পাস থেকে শুরু করে ব্লু ভ্যালি ক্লাস্টারের সূচনা তিনি করেছেন। এবার আমি আপনাদের গ্রাফিক্সের মাধ্যমে দেখাবো বিশেষ যে বিষয়গুলো তিনি সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়গুলো। প্রথমে বিধানসভায় পাশ হয়ে গেছে ইউসিসি বিল এবং পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যৌথভাবে ব্লু ভ্যালি ক্লাস্টার চালু তিনি করেছেন এবং চা বাগান এলাকায় স্বাস্থ্য সেবা বৃদ্ধি, আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু এবং মিশন সেনেজরি অর্থাৎ e-learning.mtg.in চালু করেছেন মুগা শিল্পের জন্য এবং মন্ত্রিসভার সদস্যদের সুনির্দিষ্ট গার্ডিয়ান ডিস্ট্রিক্ট বা অভিভাবক হিসেবে তিনি এই প্রকল্প চালু করেছেন। ডিব্রুগড়কে রাজ্যের দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে তোলার কথা তিনি ঘোষণা করেছেন এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দাম বৃদ্ধি রুখতে জেলার শাসকদের একটি বিশেষ কমিটি তিনি গঠন করেছেন এবং সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের জানিয়ে রাখি মনিটরিং কমিটি তিনি গঠন করেছেন। এই গেল তিনি কি কি সিদ্ধান্ত নিয়েছেন গত এক মাসে, বিশেষ সিদ্ধান্তগুলোর উপরে আমরা আজকে নজর রাখছি এবং প্রথমেই শুরুতে আলোচনায় আমি ইউসিসি বিল নিয়ে একটু আলোচনা করব, যেহেতু আমাদের সঙ্গে বিশিষ্টরা রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে অধ্যাপকরা রয়েছেন, আইনজীবী রয়েছেন। আমি প্রথমেই যাব প্রাক্তন কর্নেল দিব্যশঙ্কর ভট্টাচার্য, আজ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। দিব্যশঙ্কর বাবু, প্রথমে আপনার কাছ থেকে যে বিষয়টি আমি জানতে চাইবো যে এই যে ইউসিসি বিল উত্তরাখণ্ড এবং গুজরাটের পর তৃতীয় রাজ্য যেখানে ইউসিসি বিল ইতিমধ্যে পাশ হয়ে গেছে, সে জায়গায় দাঁড়িয়ে এই বিল যে পাশ হয়ে গেছে কিভাবে দেখছেন এই বিষয়টিকে? অসমের জন্য কতটা উপকৃত হবে, কিভাবে দেখছেন? আমি ভাবি অসমের জন্য ইউসিসি বিল অত প্রয়োজনীয় ছিল আর অসম উপকৃত হবে। আর আমি এর জন্য এটা বলছি কারণ ইউসিসি বিলে আর আসামের যা উত্তরাখণ্ড আর গুজরাটের পরে আমরা তৃতীয় রাজ্য, আর আমাদের অ্যাসেম্বলিতে যা বিল পাস হয়েছে ওইটা আমি দেখলাম কি অনেক এমন ক্লজ আছে যে আসামের লোকের জন্য ভালো। কারণ আমি আপনাকে একটা উদাহরণ দিই। আগে এটা ছিল যে মুসলিম সম্প্রদায়ে যখন প্রপার্টি ডিভিশন হয় তখন এটা ছিল কি যদি আমার একটা ছেলে আর এক মেয়ে থাকে তাহলে ছেলে 2 পার্ট পাবে আর মেয়ে 1 পার্ট পাবে, অর্থাৎ মেয়ের আধা পাবে। হ্যাঁ, তো ওই জন্য এই এখন কি হয়েছে, এখন সমান পাবে। তো ওই জন্য আমি ভাবি এটা মহিলার জন্য এটা খুব ভালো হয়েছে। 2 নম্বর
একটা ইউনিফর্ম সিভিল কোড আসার পরে আমরা এক দেশ এক রাষ্ট্র এক লোক, তো ওইটা যা বিজেপির স্লোগান ছিল, যা এনডিএর স্লোগান ছিল, ওইটা কিন্তু হয়েছে। আর সবাই এক হবে কি এক রুল মতে চলবে। আর তৃতীয়তে আমি এটা বলতে চাই কি আপনি দেখবে যে আসামের যা ইউসিসি বিল, ওইখানে কিন্তু যা রিলিজিয়াস প্র্যাকটিসগুলো আছে ওইখানে কিন্তু কিছু এফেক্ট হয়নি। অর্থাৎ যদি পণ্ডিত পূজা করে, যদি মৌলবী নিকাহ করে, তো ওইখানে কিন্তু কিছু এফেক্ট হয়নি। আর কিন্তু যখন সিভিল লতে আমরা এসে যাই, তখন সিভিল ল কিন্তু বিবাহ বা বিবাহ বিচ্ছেদের উপরে একই হবে। আর তারপরে আরেকটা জিনিস আমি দেখলাম কি ইউসিসি এখন আজকের দিনে এখন লিভ ইন রিলেশনটা আমরা যা দেখছি, এইটা বিশেষ করে শহরে এইটা প্রথা একটা চলছে। এইটাকে একটা কোডিফাই করেছে, এইটাকে একটা ল, এটা একটা রূপান্তর করে ল একটা এনেছে। তাহলে কি 1 মাসের ভিতরে ওইটা রেজিস্টার করতে হবে। তো আমি ভাবি ইউসিসি বিল আমাদের বিশেষ আসামের জন্য অত প্রয়োজনীয় ছিল। সমাজের জন্য একটা বিশেষ ভাবে একটা গুরুত্ব রাখছে ইউসিসি বিল সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও। একেবারে আমাদের সঙ্গে যেহেতু দায়ান সাহেবজি আছেন, দায়ানজি আপনি আইনজীবীও বটে এবং সে জায়গায় দাঁড়িয়ে আপনার কাছ থেকে একটা প্রশ্ন আমি জানতে চাইবো, যেহেতু উত্তর পূর্বাঞ্চলের প্রথম রাজ্য হিসেবে ইউসিসি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো এই আইনটি পুরোপুরি কার্যকর হলে অসমের যে প্রশাসনিক কাঠামো রয়েছে, পরিকাঠামো রয়েছে, ঠিক কি কি পরিবর্তন আসবে বলে আপনার মনে হচ্ছে, যেহেতু রাষ্ট্রপতির অনুমোদন এখনো বাকি রয়েছে? প্রথমত আমি বলতে চাই যে ইউনিফর্ম সিভিল কোড এটা ভারতবর্ষের ডাইরেক্টিভ প্রিন্সিপলের মধ্যে রয়েছে এবং 1946 সনের যখন কনস্টিটিউশন অ্যাসেম্বলি ডিবেট হয়েছিল সেই ডিবেটের মধ্যেও এটা ছিল। সো সেই ডাইরেক্টিভ প্রিন্সিপল বলছে যে এক দেশ এক আইন হওয়ার জন্য। ঠিক তদ্রূপ ভারতবর্ষের সংবিধান আর্টিকেল 25 প্রত্যেক ধর্মের মানুষকে সমান অধিকার দিয়েছে এবং যার যারই ধর্মকর্ম করতে কোনো অসুবিধা নেই। যেমন কর্নেল সাহেব বলেছেন যে আপনার ধর্ম পূজা পাঠ, নমাজ, রোজা বা আপনি খ্রিস্টান মতে যদি আপনি গির্জায় যান, সো তাতে কোনো অসুবিধা নাই। ইট ইজ অনলি টাচিং দ্য সিভিল পার্ট। এই ইউনিফর্ম সিভিল কোডের কিছু জিনিস যেমন মেনটেনেন্স, 1985 সনের শাহবানু কেসের পরে আমরা দুজন আইনজীবী এখানে বসে আছি, আমরা দেখেছি কোর্টে চাই হিন্দু হোক, চাই মুসলিম হোক, চাই খ্রিস্টানে হোক, সবাই প্রেফার করে যে সেকশন 125 সিআরপিসিতে সবাই মেনটেনেন্স ক্লেম করে। কেউ আর সেই জায়গায় নিজের ধর্মের কথা গিয়ে আর বলে না। যেখানে বেনিফিট বেশি, যেখানে তাড়াতাড়ি ন্যায় পাওয়া যায়, মানুষ সেই পথেই হাঁটে। ঠিক তদ্রূপ তালাকের ক্ষেত্রেও দেখেন, যখন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ট্রিপল তালাক বিল আনলেন, যদিও ইনিশিয়ালি জমিয়ত উলামা হিন্দ এবং দেওবন্দ সেটা প্রতিবাদ করেছিল বা মুসলিম পার্সোনাল বোর্ড প্রতিবাদ করেছিল, কিন্তু পরবর্তীতে আপনারা দেখবেন দেওবন্দ থেকে সেটাকে বলা হয়েছে যে দেশের আইনকে সম্মান দিতে হবে, দেশের আইনকে সম্মান করা আমাদের প্রত্যেকের কর্তব্য এবং ইমানেরই একটা দায়িত্ব। সো সেই হিসাবে সেই আইনকেও মেনে নেওয়া হয়েছে, কারণ একসাথে ত্রিপুল তালাক দেওয়াটা এটা অবৈধ। সেটা ইসলামও বলছে, কোরআনও বলছে, ভারতবর্ষের সুপ্রিম কোর্টও বলছে এবং পরবর্তীতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সেটা এসেছে। সো ইট ইজ ওয়ান অফ দি গুড মুভ। সো ইউনিফর্ম সিভিল কোড নিয়ে অনেকে সমালোচনা করছে, অনেকে পক্ষে বলছে। এটার মধ্যে ভালো দিকও রয়েছে, দু একটা জিনিস কনফ্লিক্টিং রয়েছে। আমি মনে করি সেটা নিয়ে ডিবেট, বিস্তারিত ডিবেটের প্রয়োজন রয়েছে, আলোচনার প্রয়োজন রয়েছে। ফর এক্সাম্পল, এখানে আমার আইনজীবী বন্ধুরা রয়েছেন, HUF, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, ওয়ান্স এ হিন্দু গার্ল born in a Hindu family, she got a co-personal right. এটা co-personal রাইট আছে, জন্মসূত্রে বাই বার্থ she got a right in the ancestral property. আমি যদিও একজন লয়ার, আমি অনেকবার পড়েছি সেকশন 55 to 62 অফ দি নিউ বিল। আই এম ইন ডাউট যে ওয়েদার এই রাইটটা এখন এক্সিস্ট হলো না অ্যাবলিশড হয়ে গেল। আই এম ইন ডাউট, আই হ্যাভ টু চেক। বা আমার থেকে যারা সিনিয়র রয়েছেন, অ্যাডভোকেটরা রয়েছেন বা এমপিরা রয়েছেন, বিধায়করা রয়েছেন, যা এক্সপার্ট রয়েছেন, দে হ্যাভ টু রিভিউ ইট ইন দ্যাট পার্ট। ইফ দিস Hindu Succession Act 1956 is going to hit because of the section 55 of the new act, then we have to rethink on this particular section. Exactly. I am in support of the UCC, but there are some sections which I feel we need to introspect once again, so that rights cannot be override by the state law. Because some rights already given by the central law, that is Hindu Succession Act, that's right cannot be override without the
কি বল সেই রাইটটাকে তুমি 1956 সালের সাকসেশনটাকে বাদ দিয়ে একেবারে। নতুন একটাকে আনতে পারবে না। ঠিক তদ্রূপ আমি বলছিলাম আর্টিকেল 25 ইনহেরিটেন্সের ক্ষেত্রে যেটা একটা ভুল বুঝাবুঝি বা বার্তা এখানে আছে, যেমন যে ইসলাম ধর্মে মহিলাদেরকে সম্পত্তির অধিকার দেওয়া হয় না, নট লাইক দ্যাট। আই এম এ এনডিএ সাপোর্টার, আমি একজন এনডিএর কর্মীও বটে বা রাজনৈতিক বিশ্লেষণ বটে বা একজন আইনজ্ঞ। আমি বলছি মুসলিম ফ্যামিলিতে একজন মহিলা তার প্রথমত সে মহারানা পায়, নাম্বার 2 সে যখন তার স্বামীর বাড়িতে যাবে সেখানে একটা প্রপার্টি শেয়ার পাবে, সে বাবার প্রপার্টির থেকে একটা শেয়ার পাবে। সো বাবার প্রপার্টি প্লাস তার স্বামীর বাড়ির প্রপার্টি, এই দুই প্রপার্টি মিলে সে ছেলের সমান ইকুয়াল হয়ে যায়। সো এভরিবডি ইজ ইকুয়াল বিফোর ল, আর্টিকেল 14 ইজ টেলিং। অ্যাকর্ডিংলি ইউনিভার্সাল ল ইজ দ্যাট মানুষ হিসেবে সবার সমান অধিকার। সেই জায়গায় একজন মুসলিম মহিলা একজন ছেলের সমান অধিকার পাচ্ছে। ছেলে যতটুকু পাচ্ছে, ছেলে বাবার 2 অংশ পাচ্ছে, মেয়ে 1 অংশ পাচ্ছে। মেয়ে যদি বাবার বাড়িতে 1 অংশ পায় তাহলে সে স্বামীর বাড়ি থেকেও 1 অংশ পাচ্ছে। সো এই দুইটা রাইট মিলে মুসলিম লয়ে একটা ফাঁক থেকে যাচ্ছে, সে ইকুয়াল হয়ে যাচ্ছে। দয়ানজি, হ্যাঁ, বহু বিবাহের ক্ষেত্রে একটা আই এম কামিং। সো ইনহেরিটেন্সটাতে আমি মনে করি এই পয়েন্টটাতে দুইটা হিন্দু ল এবং মুসলিম ল এই ইনহেরিটেন্সটাকে একটা ইন্ট্রোস্পেক্ট করার প্রয়োজন রয়েছে বিজ্ঞদের। আমি তো ছোট মানুষ, যারা বিজ্ঞ রয়েছেন, এক্সপার্ট রয়েছেন, যারা হিন্দু ল এক্সপার্ট রয়েছেন, মোহামেডান ল এক্সপার্ট রয়েছে, তাদেরকে আলোচনা করা দরকার। কিন্তু মুখ্যমন্ত্রী এই যে ইউসিসি বিল এনেছেন, এটা তো কোথাও না কোথাও আপনাদের মুসলিম সমাজও উপকৃত হবে। অ্যাবসলিউটলি, আই এম কামিং টু দ্যাট। হ্যাঁ, ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্ট বারংবার জাজমেন্ট দিয়ে বলেছে যে আমরা ইউনিফর্ম সিভিল কোড হোক, আমরা চাই, বাট হওয়ার আগে একটা বিস্তারিত আলোচনা, ডিটেইল ডিসকাশন, ইলাবোরেট ডিসকাশন উইথ দ্য হিন্দি কমিউনিটি, উইথ জৈন কমিউনিটি, খ্রিস্টান কমিউনিটি অ্যান্ড মুসলিম কমিউনিটি। এই যে দুইটা ইনহেরিটেন্স, এটা 2 ভেরি ইম্পর্টেন্ট ইস্যু আই হ্যাভ রেজ হিয়ার। আমি মনে করি এখান থেকে যদি কোনো এক্সপার্টরা দেখে থাকেন, দে নিড টু ইন্ট্রোস্পেক্ট ইন। সেকেন্ড, কাম টু দ্য দিস ম্যারেজ এজ, 100% ইজ এ গুড ইনিশিয়েটিভ। কারণ আপনি যদি 9টা ইসলামিক কান্ট্রি দেখেন ইনক্লুডিং পাকিস্তান, সেখানেও দেখবেন যে মেয়েদের তোমার বিয়ের বয়স 18, বাংলাদেশেও 18, গালফ কান্ট্রিজগুলোতে অনেক কান্ট্রিতে 18 করা হয়েছে। আমি ওই দিন দেখে হেরান হয়েছি, তিউনিশিয়ার মতো কান্ট্রি, পাকিস্তানের মতো কান্ট্রি, পাকিস্তান 1966 একটা আইন এনেছে যে যদি সেকেন্ড ম্যারেজ করতে হয় দেন ইউ হ্যাভ টু টেক এ পারমিশন ফ্রম দ্য ট্রাইব্যুনাল। You have to take permission from the tribunal. Similarly, তিউনিশিয়াতেও সেই একটা রয়েছে। সো সেখানে কারো খারাপ পাওয়ার নয়। সেকেন্ড বিবাহের ক্ষেত্রে যেটা রেস্ট্রিকশন বা ইউনিফর্ম সিভিল কোড এনেছে সমাজের স্বার্থে বর্তমান পরিস্থিতিতে এট দিস স্টেজ পিপল আর সাপোর্টিং, এবং মুসলিম পিপলরা এখানে সাপোর্ট করছে। বাট ইনহেরিটেন্স এন্ড যেখানে যেখানে ডাইরেক্টলি রিলিজিয়াস হিট করছে, বিকজ দি রিলিজিয়াস হিট পোরশনটা আর্টিকেল 25 দ্বারা প্রোটেকশন, দ্যাট নিড টু বি ইন্ট্রোস্পেক্ট, আদারওয়াইজ উই আর সাপোর্টিং ইউনিফর্ম সিভিল কোড। একদম। আমাদের সঙ্গে আইনজীবী আরেকজন রয়েছেন, গৌতম ঘোষ বাবু রয়েছেন। গৌতম বাবুর কাছে একটু যাব আমি। গৌতম বাবু, যদি এই আইনের ক্ষেত্রে কোনো বিবাদ তৈরি হওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে, যেমনটা দয়ানজিও বলেছেন, কোথাও না কোথাও একটা ফাঁকফোকর রয়ে গেছে, যদি আইনি বিবাদ তৈরি হয় তাহলে তা মোকাবেলা করার জন্য রাজ্যের বর্তমান বিচার পরিকাঠামো কতটা প্রস্তুত? যদি কোনো ধরনের বিবাদ সৃষ্টি হয় এটা ইয়ে করার ক্ষেত্রে, লাগু করার ক্ষেত্রে, বা যখন আইনে পরিণত হবে এটা? সবার প্রথমে নিউজ ল্যাবের সকল দর্শককে এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে ডাকার জন্য। আর 2 নম্বর কথা, আমার কলিগ অ্যাডভোকেট দায়ানন্দরী কথা বলেছেন যে কিছু কনফ্লিক্ট আসতে পারে। দেখুন, কিছু ক্ষেত্রে ইউনিফর্ম সিভিল কোড উনি খায়রাবানুর কেসটা উল্লেখ করেছেন, যে মহিলাকে মানে আগে ইদ্যত পিরিয়ড পর্যন্ত মেইনটেনেন্সটা পেত, এই জাজমেন্টের পরে সব মানে 125 এ যেটা সিআরপিসি তে ছিল সেটা সবসময় পেতে মানে আপনার ইদ্যত পিরিয়ড পরেও পেতে পারলো, আর পরবর্তীতেও এই জাজমেন্টের ফলে আপনার মেইনটেনেন্স ক্লেম করতে পারলো। ওই জাজমেন্টে কিন্তু সুপ্রিম কোর্ট বারবার বলেছে ইউনিফর্ম সিভিল কোডের কথা, যে শুধুমাত্র এই জাজমেন্ট নয়, আরো বিভিন্ন জাজমেন্টে সুপ্রিম কোর্ট ইউনিফর্ম সিভিল কোডের কথা বারবার রিপিট করেছে যে ইউনিফর্ম সিভিল কোডটা খুবই দরকার। আমি একটা আগে মূল যেটা বিষয় আসবে, আপনার সাকসেশন এবং অ্যাডপশন একটা ব্যাপার আছে। অ্যাডপশনের ব্যাপারটা যেখানে স্কিপ হয়ে গেছে সেটা আমি ওকে বলে দিই। মুসলমানদের ক্ষেত্রে কি হতো, মনে করুন একটা হিন্দু ফ্যামিলি যদি একটা ছেলে অ্যাডপ্ট করে, সেই ক্ষেত্রে ওই ছেলেটা তার মা বাবার সম্পত্তি যদি তার বায়োলজিক্যাল কোনো সন্তান থাকে তার সমান কিন্তু পাবে। কিন্তু মুসলিম ক্ষেত্রে দেখা যায় যে যদি বায়োলজিক্যাল ছেলে আর যে থাকবে অ্যাডপ্টেড ছেলে, তারা কিন্তু
তাদের শেয়ার প্রপোর্শন অফ শেয়ারটা কিন্তু ডিফারেন্ট। তো এইসব অনেক ব্যাপার আছে, যেমন মুসলিম ওয়াইফ একটা 8/1 পাবে আপনার সম্পত্তি, তারপর সেটার সঙ্গে আবার অনেক ডিসক্রিপেন্সি থাকে, ইয়েটা সেকেন্ড ম্যারেজ করলো কিনা, তারপর কোন পিরিয়ডে করলো, সেসব একটা ক্লামজি ব্যাপার হয়ে যায়। আমার ডায়ানদার একটা কনফিউশন ছিল একটা ব্যাপারে, যে সেকশন কোনটা বলেছিল, একটা সাকসেশন রিলেটেড যেটা বলেছিল, ক্লাস 1 ক্লাস 2 লিগ্যাল হিয়ারের ব্যাপারে যেটা বলেছিল, এটা আমি একটু ক্লিয়ারিফাই করে দেই। এটা মানে ইউনিফর্ম সিভিল কোড আসার পর আপনার ক্লাস 1 লিগ্যাল হেয়ার যারা, সেটা সমভাবে পাবে, ক্লাস 1 লিগ্যাল হেয়ার সেটা সমভাবে পাবে, এবং তারপরে যারা আসবে ক্লাস 2 লিগ্যাল হেয়ার, ক্লাস 2 লিগ্যাল হেয়ার তারপরে কনসিডার হবে কোনটা ক্লাস 2 লিগ্যাল হেয়ার, তারপরে তাদের শেয়ারটা ডিস্ট্রিবিউশন হবে। বেশ। তো এইভাবে যদি আমরা দেখি যে ইউনিফর্ম সিভিল কোডে মেইনলি যেটা একটা আপনার ইসে হয়েছিল, বাল্য বিবাহ তো আছে, সঙ্গে বহু বিবাহ ক্যান্সেল হচ্ছে এখানে। বহু বিবাহ আপনার করতে পারবেন না। তারপর লিভ ইন রিলেশনে যদি কোনো একেবারে কেউ একেবারে থাকে, তখন তাদের রেজিস্ট্রেশন করতে হবে, একেবারে একেবারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অর্থাৎ কোথাও না কোথাও দাঁড়িয়ে ইউসিসিটা খুব প্রয়োজন সামাজিক উন্নয়নের ক্ষেত্রে। সে জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই পদক্ষেপ ইতিমধ্যে যেমন যে বিষয়গুলো উঠে আসছে যথেষ্ট প্রশংসার যোগ্য, এই মুহূর্তে যারা বিশ্লেষকরা রয়েছেন তাদের মতামত হিসেবে সেটাই উঠে আসছে। তবে কিছু তো কনফ্লিক্ট রয়েছে, সেগুলো বিষয়ে আমরা পরেও পর্যালোচনা করব। দ্বিতীয়বার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় কার্যকাল এবং 1 মাসের মধ্যে একাধিক সিদ্ধান্ত, এবং সে জায়গায় ইউসিসির কথা তো আমরা বলছি, আলোচনা করছি, তার সঙ্গে ব্লু ভ্যালি ক্লাস্টারও রয়েছে। আমরা এই মুহূর্তে চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন শিবশঙ্কর মজুমদার স্যার, রয়েছেন আমাদের সঙ্গে। শিবশঙ্কর বাবু, গত 1 মাস অর্থাৎ নির্বাচনের সময়কালে প্রতিশ্রুতি দিয়েছিলেন, একাধিক প্রতিশ্রুতি, তার মধ্যে ইউসিসি বিল হচ্ছে অন্যতম, এবং তিনি তার কথা রেখেছেন একেবারে অ্যাকশন মুডে। একেবারে শপথ নেওয়ার পরে একেবারে পেজ থেকে পাস হয়ে গেল ইউসিসি বিল। কি বলবেন, কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে? নমস্কার, সব দর্শকদের শুভ সন্ধ্যা জানাচ্ছি। বিরতির পূর্বাংশে যারা এই বিষয়ে মতামত দিয়েছেন তাদের মধ্যে 2জন আইনজীবী, ওরা আইনের পক্ষটা দেখেছেন। আমি একজন সাধারণ শিক্ষক হিসেবে আমি আমার মতামতটুকু তুলে ধরতে চাই। বিষয়টা আমাদের খেয়াল রাখা উচিত, সে হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে তৃতীয়বারের মতো আসামে। ভারতীয় জনতা পার্টির আইডিওলজি, ওদের যে আদর্শের মধ্যে এই বিষয়টা অনেক পুরনো। অনেকেই ভাবতেন, তার মধ্যে হয়তো নিজেকেও রাখছি, যে নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রে যখন প্রথমবার বুঝল, প্রায় তখন থেকেই কোথাও না বিভিন্ন জায়গাতে এই দাবিটা উঠে আসছে যে ভারতবর্ষে একটা ইউনিফর্ম সিভিল কোড হওয়া দরকার। সেই দিক থেকে দেখতে গেলে বরঞ্চ কিছুটা দেরি হয়েছে বলবো, কিন্তু দেরিতে হলো। এখন এটা চালু হচ্ছে আস্তে আস্তে দেশের বিভিন্ন জায়গায়, তার সাথে আসামেও প্রথমবারের মতো এটা চালু হলো। এখানে যে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে ভারতীয় জনতা পার্টির আদর্শগত ভাবে যারা সবচাইতে বড় বিরোধী বলে আমরা মনে করি, মানে বামপন্থীরা, এখানের মধ্যে যেহেতু এটা ইউনিফর্ম সিভিল কোড এবং ইউনিফর্মিটি মানে বামপন্থীদের একটা মতাদর্শের সবচাইতে প্রথম এবং প্রধানতম দিক। তারা পৃথিবীর সব লোকের মধ্যে সব জায়গাতেই সাম্যবাদ, সমতা এটা আশা করে। এখানের মধ্যে কিন্তু আমার মনে হয় না বামপন্থীরা এই ব্যাপারটাকে কোন রকমই আলোচনা করতে পারবেন। শুধুমাত্র কিছুটা কেউ হয়তো এটার মধ্যে একটা ধর্মের একটা দিক দেখাতে চাইবে, কিন্তু রাষ্ট্রযন্ত্রের কথা এবং একটা রাষ্ট্রকে যদি এগিয়ে যেতে হয়, সব তার যারা রাষ্ট্রের যারা জনসাধারণ তাদের সবাইকে যদি সমান অধিকারটা সাব্যস্ত করতে হয়, সেখানের মধ্যে ইউনিফর্ম সিভিল কোডটা খুবই প্রয়োজনীয় ছিল। এবং এটাকে যারা আলোচনা করছেন তারা খুব ছোটখাটো কয়েকটা দিক ছাড়া বড় ভাবে বা এখন ব্যাপক ভাবে এটাকে আলোচনা করতে পারছেন বলে আমার মনে হয় না। কিন্তু আইনের দুটো দিক থাকে, একটা হচ্ছে তাত্ত্বিক দিক এবং একটা হচ্ছে প্রায়োগিক দিক, মানে প্রয়োগ করা সমাজের মধ্যে। আমি যে সমাজ থেকে আসি, আমি যে সমাজ ব্যবস্থা দেখতে পাই সবসময়, সেখানের মধ্যে কিন্তু আমি দেখেছি যে হিন্দু সমাজের মধ্যেও, বৃহত্তর হিন্দু সমাজের মধ্যেও এখনো পর্যন্ত অনেক জায়গাতেই আছে যে মহিলাদের বা মেয়েদের, পরিবারের মধ্যে মেয়েদের সমান অধিকার কিন্তু এখনো সাব্যস্ত হয়। একদম। সুতরাং ইউনিফর্ম সিভিল কোড এটাকে যখন সরকার নিয়ে আসছে,
সেখানের মধ্যে হয়তো মুসলমান ধর্মীয় বা ধর্মাবলম্বী তাদের তরফ থেকে কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং হবে সেটা, কিন্তু সরকারকে এটাও খেয়াল রাখতে লাগবে যে হিন্দু সমাজ যেটা বৃহত্তর সমাজ ভারতবর্ষে, সেই সমাজেরও মহিলাদের মধ্যে যাতে অধিকারটা সাব্যস্ত হয়। আমরা দেখেছি আসামে যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে আসাম সরকার, তার প্রথম যে সরকার যে সরকারের টেনিওর শেষ হয়ে গেল, তারা মহিলাদের উন্নতির জন্য বিভিন্ন প্রকল্প নিয়েছে এবং সেই জায়গা থেকে ইউনিফর্ম সিভিল কোডটাকে নিয়ে আসাটা, এটা এবং এই টেনিওরের দ্বিতীয় টেনিওরের শুরু থেকে এটাকে নিয়ে আসাটা, এটা একটা চপ অফ করতে পারি। কিন্তু রূপা, আমার একজন সাধারণ মানুষ হিসাবে আমি এই কথাটাও বলবো যে আমাদেরকে এখন আগামী 2 বছর বা 3 বছর এই আইন যখন সরকার বাস্তবে সমাজের মধ্যে যখন প্রয়োগ করবে, তার ঠিক প্রতিক্রিয়া কি হবে সেটার দিকে আমাদের তীক্ষ্ণ নজর রাখতে হবে। একদম নজর থাকবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপির তরফ থেকে রয়েছেন মিডিয়া রিলেশন এক্সিকিউটিভ সৌমিক বাবু রয়েছেন। সৌমিক বাবু, আজকে আমরা যদিও ইউসিসি নিয়ে আলোচনা করছি, কিন্তু ওভারঅল যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনাদের সরকার ঠিক যদি মুখ্যমন্ত্রীর কথা বলি, তিনি তার প্রথম প্রতিশ্রুতি হিসেবে ইউসিসিকে একেবারে পেজ থেকে পাশ করে ফেললেন এবং সে জায়গায় দাঁড়িয়ে যে বিষয়গুলো উঠে আসছে, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, আইনজীবীরা রয়েছেন, যে বিষয়গুলো ইতিমধ্যেই তারা উল্লেখ করলেন, ঠিক কোথাও না কোথাও কিন্তু একটা ফাঁকফোকর রয়েছে। সেই সমস্ত দিক দিয়ে আলোচনা যদি আমরা করতে যাই, নেক্সট পরবর্তী পদক্ষেপ নিয়ে কি ভাবা হচ্ছে, বা যেহেতু এখনো রাষ্ট্রপতির অনুমোদন এখনো বাকি রয়েছে সেটা চালু হওয়ার ক্ষেত্রে, ঠিক কি ভাবা হচ্ছে এই বিষয়টি নিয়ে, কতটা গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে? দেখেন, আমাদের একটা কথা আছে বিজেপির, সবকা সাথ সবকা বিকাশ। যখন সবকা সাথ সবকা বিকাশ আমরা বলছি, তখন এন্টায়ার সোসাইটিকে আমরা ইনক্লুড করছি, সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, ঈসা হোক, খ্রিস্টান হোক। এইবার যখন ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কথা হচ্ছে, ইউনিফর্মিটি মিনস কমন টু অল, মিনস ইকুয়াল ফর দ্য অল। যদি ক্রিমিনাল লজ ইকুয়াল থাকে, তো অটোমেটিক্যালি সিভিল ল ইকুয়াল থাকা উচিত দেশের। এই লটা আমি যেহেতু দুজন আইন বিশেষজ্ঞ ছিলেন, ওদের ভিতরে আমি আইনে কিছু ঢুকতে যাচ্ছি না, কি আর্টিকেল কি হবে কি না হবে সেটা আমরা যাচ্ছি না। আমরা সবাই জানি হোয়াট ইজ ইউনিফর্ম সিভিল কোড আর কি লসগুলো আছে। এইবার কথা হলো, ইউনিফর্ম সিভিল কোডটা আমাদের ম্যানিফেস্টোতে আজকের থেকে না, যখন থেকে বিজেপি স্থাপিত ছিল আমাদের, তখন থেকেই আমাদের একটা কথা যে এক দেশ আর এক সংবিধান হোনা চাই। তার জন্য ইউনিফর্ম সিভিল কোডটা সবসময় আমাদের কাছে একটা প্রায়োরিটি বেসে ছিল। এইবার হয়তো বা বিভিন্ন ক্ষেত্রে আমরা সেটাকে পাস করতে পারিনি বা বিভিন্ন জায়গায় আমরা ল হিসেবে আনতে পারিনি, কিন্তু আসামে এবার আমরা আনতে পেরেছি দুটা রাজ্যের পরে। তাতে কি হচ্ছে, ইউনিফর্ম সিভিল কোডটা যখন আসছে, এই যে আমাদের সোসাইটির ডেভেলপমেন্টের মানে কোথায়, তার মানে কি দেখেন, সবাই বলছে যে মুসলিমদেরকে টার্গেট, ইটস নট এ মুসলিম টার্গেট। একদম এটা মুসলিম টার্গেট এই কারণে করা হচ্ছে না, সবাই এটা কেন ভাবছে, বিকজ দ্য রিজন ইজ দ্যাট পলিগামি যে কেসটা বা চাইল্ড ম্যারেজেস যে কেসগুলো আছে, বা অ্যাডপশন নিয়ে বা কেসেস আছে, বা প্রপার্টির এইসব কেস আছে, মুসলিম কমিউনিটিতে বেশি আছে। তার জন্য কিন্তু ওটাকে সবাই ভাবছে এটা মুসলিমসের জন্য বানানো, ইটস নট লাইক অ্যাবাউট দ্য মুসলিম বলে কথা হয়নি। কারণ এটা চাইল্ড ম্যারেজ যখন হয়, একটা মেয়ে যখন 10 বছরে বিয়ে দেওয়া হয়, তার এন্টায়ার জেনারেশনটা শেষ হয়ে যায়। কারণ তার সঙ্গে হয়ে প্রপার্টি, ইকোনমি সবকিছু এফেক্ট করে। কারণ একটা মেয়ের যখন 10 বছরে বিয়ে হচ্ছে, তার 14-15 বছরে অথবা সে মা হতে যাচ্ছে, তারপরে কিন্তু তার শারীরিক প্রবলেম, বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা ওদের আসতে থাকে। তারপরে ওদের ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার তো আছে, কারণ আমরা দেখা গেছে ওদের শিক্ষা দীক্ষা হচ্ছে না, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার উইক কেন হচ্ছে, বিকজ ওদের এডুকেশন নেই। 10 বছরটা মেয়ে যখন বিয়ে হয়ে যাচ্ছে, তার এডুকেশন দেওয়ার তো কিছু নেই, স্কুল কলেজ যাওয়ার বয়সেও বিয়ে করে দিচ্ছে। তো অ্যাসপেক্টগুলো সবকিছু দেখা উচিত, কারণ সোসাইটি যখন আমরা এটা ডেভেলপ করি, যখন আমরা এম্পাওয়ারমেন্টের কথা বলি সোসাইটিতে, তখন হলিস্টিক এম্পাওয়ারমেন্টের কথা আমরা বলি। ইউনিফর্ম সিভিল কোড এটা হলিস্টিক এম্পাওয়ারমেন্ট ক্রিয়েট করার জন্যই কিন্তু আমাদের বিজেপি সরকারটা এই ধরনের ল আমরা তৈরি করেছি, যেটা আগামী দিনে আমাদের আসামে যখন অলরেডি প্রেসিডেন্টের কাছে আমাদের নোটিফিকেশনটা গেছে, এবার যখন নোটিফিকেশন যখন সাইন হয়ে আসবে, তখন এটা নোটিফিকেশন তৈরি হবে, কি বাইলসগুলো থাকবে, কি কারণ দিস আর অল একটা স্ট্রাকচারাল। এখন যেটা হচ্ছে, এটা একটা ফ্রেমওয়ার্ক, তারপরে একটা স্ট্রাকচার তৈরি হবে, যে স্ট্রাকচার উপরে তৈরি করার পরে যে এই ধরনের লস এই ক্যাটাগরিজগুলোতে থাকবে, বা যেসব কনফিউশনসগুলো দাদারা উঠিয়েছেন এখানে, যে এই লস কেন ক্লিয়ার হয়নি বা এই লস, ডেফিনেটলি কনফিউশন থাকতেই পারে, কারণ ইটস এ ডিবেটেবল ম্যাটার। এত বছর, বিগত 70 বছর ধরে যে জিনিসটা কোনো
দেশ আমাদের করা দুবার চিন্তা করতে লাগছে, এখানে যখন আমাদের একটা দেশ আমাদের একটা রাজ্য করতে গেছে এই জিনিসটা, সে ডিবেটেবল ম্যাটার। কিন্তু আমরা ডিবেটেবল ম্যাটারকে ডিবেট হিসেবে নিতে আমরা রাজি আছি, বিকজ আমরা স্বচ্ছ একটা ছবি দেওয়ার চেষ্টা করছি। কিছু কিছু একাংশ প্রশ্ন তুলছে যে ইউসিসি থেকে কিন্তু তফসিলি যারা উপজাতি রয়েছে, বিশেষ করে আমরা যদি বলি শিডিউল ট্রাইবস, ওদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছে। দেখেন এটা UCC অলরেডি থেকে। অ্যাজ পার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অ্যাজ পার শিডিউল 5 ওরা অলরেডি এক্সেম্পটেড। কারণ এই লটা তো আর ইউনিফর্ম সিভিল কোড এটা কনস্টিটিউশনাল পার্ট, এটা তো মানে আসাম সরকার তো আলাদা করে কোনো তৈরি কিছু করেছে, কনস্টিটিউশনাল পার্ট ছিল। কনস্টিটিউশনাল পার্টে প্রথম থেকে ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে অ্যাজ পার শিডিউল 5 বিরোধীরা প্রশ্ন তুলছিলেন তাদেরকে কেন এর আওতায় আনা হয়নি। দেখেন এটা তেমন একটা- কনস্টিটিউশনাল ম্যাটার, তো তখন এটা তো পার্লামেন্টে যারা তৈরি করেছিলেন তখন কংগ্রেসও ছিলেন, যখন লটা তৈরি করেছে এটা লোয়ার পার্ট, এটা তো আর কোনো সরকার বানানোর পার্ট, ইটস এ লো পার্ট। এই পার্টে কংগ্রেসরাও ছিলেন, বিরোধীরা এখন তর্ক করলে তো লাভ নেই, কারণ ওরাও তখন ছিলেন, তখন এই কথাগুলো ওরা বলছিলেন। তো তখন যদি ওরা হয়তো বলতে পারেন তাহলে হয়তো বা জিনিসটা এক্সাম্পটেড হতো না, তখন হয়তো এটা ইনক্লুড করা থাকতে পারতো। তো যেই চরিত্র মানে মান্ত্রিত্বটা যাই থাকুক ওই সময় যা পরিস্থিতি ছিল সেটা ওরাই ভালো করে বলতে পারবেন যে কি কারণে ওরা করতে পারেননি বা কেন ওরা এটাকে ওই সময় অপারেশন যারা ছিলেন, ওরা যদি অপারেশনও ছিলেন তখন কেন অপোজ করতে পারেননি, এই জিনিসটা কেন ইনক্লুড করা হবে না। তো তখন হয়তো বা করলে জিনিসটা ক্লিয়ার আউট হয়ে যেতে পারতো। বেশ বেশ, আমি আবারও যাব আমাদের সঙ্গে, যেহেতু প্রাক্তন কল্যাণ দিব্যশঙ্কর ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন। দিব্যশঙ্কর বাবু, আরো একটি বিষয় আমরা যদি দেখি হেমন্ত সরকারের দ্বিতীয় কার্যকালে যে আরো একটি বিষয় বিশেষভাবে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, সেটা হচ্ছে ব্লু ভ্যালি ক্লাস্টার। অর্থাৎ এর আওতায় ক্ষুদ্র শিল্প, চা শিল্প থেকে শুরু করে কৃষক সমাজটা এর মধ্যে চলে আসছে, তাদের উন্নয়নের ক্ষেত্রে ভাবা হয়েছে। এবং ইউরোপীয় ইউনিয়নের যারা প্রতিনিধি দল তারা এলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, তারা সেই বিষয়টি ব্লু ভ্যালি ক্লাস্টারের সূচনা হয়ে গেল অসমে। আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে ব্লু ভ্যালি ক্লাস্টার এবারে অসমে আনলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, সূচনা করলেন, কি মনে হচ্ছে কতটা উন্নয়ন হবে? এবং যারা বেকার যুবক যুবতী রয়েছে, যারা যুব সমাজ রয়েছে, তাদের ক্ষেত্রে কতটা উন্নয়ন হতে পারে অসমের জন্য? দেখুন, কতটা? ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি একজন দূরদর্শী নেতা আর কঠোর পরিশ্রম করে। আপনি দেখবেন কি ইলেকশনের পরে যখন ওনার মন্ত্রিসভা এসলো, ওনার প্রথম কাজ ছিল কি দিল্লিতে গেল, দিল্লিতে গিয়ে ফাইন্যান্স মিনিস্টারের সঙ্গে দেখা করলো, রেলওয়ে মিনিস্টারের সঙ্গে দেখা করলো, ডিফেন্স মিনিস্টারের সঙ্গে দেখা হলো, আর ওই টাইমে গিয়ে অ্যাম্বাসেডারের সঙ্গে, আর ওনার শপথ গ্রহণে আপনি দেখবে যে আমেরিকার অ্যাম্বাসেডার, প্রথমবার এইটা হয়েছে কি আমেরিকান অ্যাম্বাসেডার এসেছিল। আর তারপরে আমরা দেখলাম কি এই ব্লু ভ্যালি ক্লাস্টারটা, ব্লু ভ্যালি ক্লাস্টারের ফোকাসটা হলো সুগন্ধি এক নম্বর, ফ্লেভার আর আয়ুষের উপরে, এই তিনটা। আর এইটা কারণ আমি এর জন্য দূরদর্শী বলছি, কারণ একটা ইন্দো ইউরোপিয়ান ইউনিয়ন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট একটা হবে, ওইটা অলরেডি ফাইনাল স্টেজে আছে, এখন সিগনেচারের জন্য আছে, হয়তো 2-1 মাসেই হবে। কিন্তু ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ওনায় আইডিয়া করলেছেন কি এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যদি হয় তাহলে আসাম কিন্তু এইটার পার্ট হওয়া উচিত। কারণ ইউরোপের যে বাজার আছে, ওইখানে মার্কেট আছে, আমাদের এইখানে চা হোক বা কৃষির হোক বা মুগা বা পাট, এগুলো সিল্কের, এইগুলো কিন্তু এক্সপোর্টের জন্য সব থেকে বড় মার্কেট হলো ইউরোপিয়ান ইউনিয়ন। কারণ ইউরোপিয়ান ইউনিয়নে ইউরোপের অনেক দেশ আছে, পুরো দেশই আছে। তো ওই জন্য এইটা হলো যা বলে কি ফার্স্ট মুভার্স অ্যাডভান্টেজ। আর আমাদের সঙ্গে এই এগ্রিমেন্ট হওয়ার পরে এইটা, তারপরে আপনি দেখবেন যে ডেলিগেশনটা এসেছিল, ওনাকে নিয়ে গেল আমাদের জাগির রোডের সেমিকন্ডাক্টর প্ল্যান্ট, এটা তখন ওরা দেখে ওরা বলেছে কি আচ্ছা আসাম অত ডেভেলপ হয়েছে, তার মানে একসঙ্গে এই আয়ুষ আর সুগন্ধি আর ফ্লেভারের এই যা ব্লু ভ্যালি প্রজেক্টের সঙ্গে ওনার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টও এসে যাবে। আর আমার মনে হচ্ছে কি 1 জুলাইতে জাপানের প্রধানমন্ত্রী উনি আসছে, আর ও গুয়াহাটিতে আসছে, আর এখানে একটা, হ্যাঁ, তো ওই জন্য একটা এটা যে আগে ছিল যে লুক ইস্ট, কিন্তু এখন হয়ে গেছে অ্যাক্ট ইস্ট। আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা খালি অ্যাক্ট ইস্ট না, এখন অ্যাক্ট ওয়েস্টও করেছে, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে অ্যাক্ট ওয়েস্ট পলিসি
আর তারপরে সাউথ ইস্ট এশিয়ার যা দেশ আছে ওনার সঙ্গে অ্যাক্ট ইস্ট পলিসি। একদম আর এইটা হওয়ার পরে আমার লাগে কি আসাম একটা ফোকাস এরিয়া হবে, ফোকাল এরিয়া হবে, আর ভারতবর্ষের যে আমরা রপ্তানি করব এইটার হেডকোয়ার্টারটা গুয়াহাটিতে। গত এক মাসে হিমন্ত বিশ্ব সরকারের 2.0 এবং শুরুতেই তিনি কিভাবে সবকিছু সামলেছেন এবং সিদ্ধান্তগুলো নিয়েছেন, বড় বড় সিদ্ধান্ত তিনি নিয়েছেন। ইউসিসি ব্লু ভ্যালি ক্লাস্টার, আমরা আলোচনায় আছি, দয়ানজি রয়েছেন আমাদের সঙ্গে। দয়ানজি, ব্লু ভ্যালি ক্লাস্টার বলতে যে বিষয়টি এর আগেও দিব্যশঙ্কর বাবু বলছিলেন, আমাদের অসমের জন্য একটা বড় বার্তা নিয়ে আসছে, একটা বড় সুযোগ বলা যেতে পারে, কিভাবে দেখছেন? প্রথমত আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সম্পর্কে দুই একটা কথা বলতে চাই, কারণ আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি 2009-10 থেকে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইজ এ ম্যান অফ কমিটমেন্ট। উনি কথার মানুষ, কাজের মানুষ এবং উনি মানুষের কাছের মানুষ। উনি যদি একবার কোনো জিনিস প্রতিশ্রুতি করে নেয়, উনি সেই প্রতিশ্রুতিতে কখনো ব্যাক করে না। আজকে আমরা এখানে আলোচনায় বসেছি, নট ডিবেট বলবো, যে গত এক মাসে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার কি সিদ্ধান্ত নিয়েছে আসামের জনগণের জন্য। উনি যে সিদ্ধান্ত নিয়েছে, প্রত্যেকটি সিদ্ধান্ত পিছনে জনগণের ইন্টারেস্ট রয়েছে, জনগণের স্বার্থ রয়েছে এবং জনগণের জন্য সেই সিদ্ধান্ত নিয়েছেন। বিট ইউসিসি মেবি ডিবেট থাকতে পারে, বাট ইট ইজ গ্রেটার ইন্টারেস্ট অফ দি পাবলিক। এবং সেটা আপনারা দেখেছেন বিধানসভায় সেটা বিল পাস হয়ে গেছে, সেটা গিয়েছে। Maybe it's debatable, maybe it will be tested in the court, it's a different topics, but his intention is a clear. He's a man of commitment. Number one, he proves it. Number two, in regards of development for the Assam, আমি দেখেছেন আপনারা, উনি মুখ্যমন্ত্রী শপথ নিয়েই উনি যেভাবে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের সাথে উনি আলোচনা করেছেন এবং আসামের জন্য তৎপর হয়েছেন এবং আসামের জন্য ফান্ড নিয়ে আসার ব্যবস্থা করেছেন, সেটা কিন্তু প্রশংসনীয়। একদম। নাম্বার টু, যেটা আপনি বলছিলেন ব্লুবেরি কাস্টার্ড, এই যে দাদা আমার কর্নেল সাহেব উনি বিস্তারিত বলেছেন, আমি সেখানে বলতে চাই না। আমি শুধু বলতে চাই যে এই যদি প্রজেক্টটা আমাদের সাকসেসফুল হয় বা এই এগ্রিমেন্টটা সাকসেসফুল হয়, আমেরিকার বাজারে আমাদের আসামের $19 বিলিয়ন আমাদের মুনাফা হবে, বিজনেস হবে। সো ইট ইজ ওয়ান অফ দি বিগেস্ট অ্যাচিভমেন্ট। নাম্বার থ্রি, যে গত কয়েকদিন আগে আমাদের পরিবেশ দিবস গেল, বিশ্ব পরিবেশ দিবস, সেদিন আপনারা দেখেছেন যে 34 লক্ষ মহিলা দিয়ে গিয়ে 1 কোটি উনি বৃক্ষরোপণ করেছেন। এই যে ইকোসিস্টেমকে ব্যালেন্স করার জন্য উনি শুধু এক সাইডে দেখছেন না, হি ইজ লুকিং এট সোসাইটি, হি ইজ লুকিং এট এনভায়রনমেন্ট, হি ইজ লুকিং এট ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার। সো হি ইজ অ্যান অলরাউন্ডার। 360 ডিগ্রি ডেভেলপমেন্টের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ওয়ার্কিং 24/7। উনি শপথ গ্রহণ করেই একদিনও উনি বিশ্রাম নেননি, উনি রিল্যাক্সে যাননি, উনি কোনো বিদেশ সফর করতে যাননি। উনি প্রতিনিয়ত আসামের মানুষের জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক শ্রেণীর মানুষের উন্নয়নের জন্য কাজ করেছেন। এই কথাগুলো সাধারণ মানুষের আমাদের বোঝার দরকার যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ইন্টেনশন কি। হিজ ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার, যে ভারতবর্ষের 5টি রাজ্যের মধ্যে একটা টপ রাজ্য আমাদের রাজ্যকে বানাতে হবে। তার জন্য উনি ব্লুবেরি কাস্টার্ড সাইন করেছেন। ইউরোপিয়ান ইউনিয়নের লোকেরা এখানে এসেছেন, জাপানের প্রধানমন্ত্রী এখানে আসবেন। এটা আমাদের আসামের জন্য আমি বলতে পারি আসাম রাইজিং বা মর্নিং শোজ দ্য ডে। উনি বিগত দিনে উনি ভালো করেছেন, কিন্তু এবারে উনি একটু ভিন্ন রূপ উনি নিয়েছেন। এবার যে মন্ত্রিসভার যে টিম উনি গঠন করেছেন, সেই টিমে যাদের মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, আপনি দেখবেন তাদের ওয়ার্ক এফিসিয়েন্সি, তাদের যদি নতুন মুখকে দেওয়া হয়েছে, এই লেভেল অফ জিনিস উনি সমস্ত জিনিস উনি রিসার্চ করেছেন এবং প্রত্যেককে দায়িত্ব দিয়েছেন ইনচার্জ মন্ত্রী হিসাবে, এন্ড এভরিবডি হ্যাজ স্টার্টেড ওয়ার্কিং। আমি এই বিষয়ে একেবারে অধ্যাপক বাবু রয়েছেন আমাদের সঙ্গে, শিবশঙ্কর বাবু রয়েছেন। শিবশঙ্কর বাবু, আপনি একজন অধ্যাপক, এই যে ব্লু ক্লাস্টার ভ্যালি এবং এছাড়াও বিভিন্ন বিষয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং মুগা শিল্পের উপর তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন মিশন সেনের জোরে, এই যে এই ধরনের উদ্যোগগুলো তিনি নিয়েছেন এবং সামাজিক ক্ষেত্রে তো নিয়েছেন, তাছাড়াও কিন্তু বর্তমান অসমের যারা যুবক যুবতী কৃষি সমাজ রয়েছে তাদের প্রতিও তিনি কিন্তু একেবারে যেটা বলা হয়েছিল প্রতিশ্রুতি যেভাবে দিয়েছেন প্রতিশ্রুতি মতোই তিনি কাজ করছেন। বিষয়টিকে আপনার কেমন মনে হচ্ছে? আমার পূর্ববর্তী বক্তারা আসামের সাধারণত যে ব্লু ভ্যালি যেটা বলছো সেই প্রসঙ্গে নিজেদের মতামত রেখেছেন। আমি এই সরকারের একেবারে শুরুর দিকে যে আভাসটা আমি পেয়েছি, সেখানে বলতে একটা শিক্ষক হিসেবে খুব আশাপ্রদ। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আসামকে উনি নর্থ ইস্টের একটা এডুকেশনাল হাব হিসেবে গড়ে তুলতে চান। সেটা একজন শিক্ষক হিসেবে সামান্য শিক্ষা দীক্ষা থাকার জন্য আমি এই বিষয়টাকে খুব বেশি উৎসাহিত এবং আমার মনে হচ্ছে এটার একটা বিশাল সম্ভাবনা আছে যে আসামকে উনি
পুরো উত্তর পূর্বাঞ্চলের মাপে একটা পড়াশোনার জায়গা, একটা এডুকেশনাল হাব হিসেবে উনি ট্রান্সফর্ম করতে চান, সেটা আমার কাছে খুবই আশাপ্রদ ভাবে মনে হচ্ছে। আহ, আহ, বর্তমানে আমরা গত 10 বছর যে রাজনীতি ভারতবর্ষে আমরা দেখছি, যে অ্যাডমিনিস্ট্রেশনটা ভারতবর্ষে দেখছি, প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের মতো করে বিদেশি লোকই টানতে চান। সেখানে মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে যারা চেনেন, যে আমরা প্রধানমন্ত্রী সম্পর্কে জানি উনি আর নাকি 8 ঘন্টা কাজ করেন, আমাদের মুখ্যমন্ত্রীও সেই তার কাছাকাছি কাজ করেন, উনি খুব পরিকর্মা লোক। সেই জন্য উনি ওনার সেকেন্ড টেনিয়রের প্রায় শুরু থেকে ইউরোপ থেকে বা এশিয়ার অন্যান্য জায়গা থেকে আমাদের রাজ্যের লোক নিয়ে জানার চেষ্টা করছেন, সেটা খুবই আশাপ্রদ। সেখানে মধ্যে আমি শুধু এতটুকু কথা মনে রাখতে চাই যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট না হলে কিন্তু দেশটা ঠিক সেভাবে লোকই করবে না। সেই জন্য আমার সবসময় নজর থাকবে আগামী 5 বছরের এই সরকারের থেকে আমার আশা থাকবে যে বরাক ভ্যালি যে এক্সপ্রেস ওয়ে হওয়ার কথা, যেটা বার্মাতে গিয়ে শেষ হবে বলে আমরা জানি, বা সাপোজ করো যে জাতীয় যে যেরকম প্রকল্প হয়েছে, আমরা শুনেছিলাম আপনার মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রী এখানের মধ্যে ছিলেন, এবং লঙ্কা শহর থেকে এখানে একটা রেল প্রকল্প হওয়ার কথা, সেটা উমরাংশু পর্যন্ত যাওয়ার কথা ছিল। এই ধরনের প্রকল্পগুলো যখন হবে সেগুলো বিদেশি লগ্নি টাকা টানার ক্ষেত্রে খুব বেশি সাহায্য করবে বলে আমার ধারণা। বিদেশি লগ্নি টানার ক্ষেত্রে পূর্ববর্তী সরকারগুলো যে সবচাইতে বড় যেটা প্রত্যাখ্যান এবং যেটা চ্যালেঞ্জ, যেটা প্রত্যাহ্বান, যেটা মুখোমুখি হয়েছে, সেটা হচ্ছে যে রাজ্যের আইন পরিস্থিতি, যেটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সেটা কন্ট্রোলে ছিল না। সেটা আমরা দেখেছি এই বর্তমানের যে সরকার বা তার পূর্ববর্তী বিজেপি যে সরকারগুলো এসেছিল, তারা সেটাকে অনেকটাই আয়ত্তে আনতে পেরেছে। এখন আর পূর্বাঞ্চল বা আসাম বললে লোকের মনের মধ্যে আজকে থেকে 15 বছর আগে যে ধরনের ভীতি একটা পরিস্থিতি ছিল, সেটা সরে গেছে, এবং সেটা বিদেশি লগ্নি টানার ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করবে বলে আমার ধারণা মনে হচ্ছে। আমাদের সঙ্গে যেহেতু গৌতম বাবু রয়েছেন, গৌতম বাবু ঠিক একই প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবো, এবং সে জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও মনে হচ্ছে এই যে হিমন্ত বিশ্ব সরকারের 2.0 ভার্সন, আগের মেয়াদের তুলনায় কাজের অনেক গতিটাকে আরো অনেক বেশি বলে মনে হচ্ছে। কারণ একের পর এক যেভাবে প্রকল্প তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন বা তিনি চালু করছেন, এবং পাশাপাশি ব্লু ক্লাস্টার ভ্যালি বলুন, মুগা শিল্পের প্রতি একটা আগ্রহ, এবং সে জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে পুরো বিষয়টিকে একজন আইনজীবী হিসাবে আপনি কিভাবে দেখছেন? দেখুন, সবার প্রথমে ব্লুবেরি কাস্টার সেটা আমরা জানি ইউপির কন্নৌজ যে জায়গাটা আছে সেখানে ফ্রেগনেন্স ডেভেলপ হয়। আর আমরা পারফিউম, আগরবাতি, মনোকটুল যাই ব্যবহার করি সবগুলি কিন্তু হয় সিনথেটিক পারফিউমে। ব্লুবেরি কাস্টারটা হওয়াতে কি হবে, আমরা মনে করুন আমরা চা বাগান দিয়ে গেলাম, চা পাতার যে ফ্লেভার, তারপর আগরের যে ফ্লেভার, এবং এতদ অঞ্চলে আপনার যদি আপনি ব্যাম্বো কাল্টিভেশনে যান, ব্যাম্বোর পাতার যে ফ্লেভার, এটা দিয়ে যে ফ্লেভারটা তৈরি হয় সেটা বিদেশের মার্কেটে প্রচুর দাম। আগরের যে ফ্লেভারটা তৈরি হয় অরিজিনাল আগরে, সেটা প্রচুর দাম। আমরা যদি গোলাপ পাতা দিয়ে ফ্লেভারটা তৈরি করি, সেটা অরিজিনাল মানে পারফিউম আর ফ্লেভারটার প্রচুর দাম। তো এইটা কি হবে, শুধুমাত্র আসাম ভ্যালিতে নয়, আসাম ভ্যালি, বরাক ভ্যালিতেও আপনার সেই অনুপাতে যেখানে, কারণ আসাম বন জঙ্গল এবং ফুল ফলে ভরা জায়গা, তো এখান থেকে যে পারফিউম ডেভেলপ হবে সেটা বিদেশের মার্কেটে প্রচুর পরিমাণে সেটা ভ্যালু থাকবে। তো সেই জন্য এই ব্লুবেরি ক্লাস্টারটা মানে একটা যুগান্তকারী পদক্ষেপ বলা যেতেই পারে। একেবারে আমাদের সঙ্গে যেহেতু সৌমিক বাবু রয়েছেন, সৌমিক বাবু, এই তো গেল ব্লু ভ্যালি ক্লাস্টারের কথা আমরা আলোচনা করছি, কিন্তু সরকারের পক্ষ থেকে যেহেতু আপনি রয়েছেন, সে জায়গায় আমি একটু জানতে চাইবো আপনার কাছ থেকে যে শুধুমাত্র নির্দিষ্ট কিছু জেলার উন্নয়নের জন্য এই ব্লু ভ্যালি ক্লাস্টার না, রাজ্যের প্রতিটি প্রান্তের মানুষের সুফল পাবে, প্রতিটি অংশের যারা যুবক যুবতীরা রয়েছেন, যারা কৃষক সমাজরা রয়েছেন, প্রত্যেকে এর মধ্যে সামিল হবে, নাকি নির্দিষ্ট কিছু জেলায় বেছে নেওয়া হবে, কি মনে হয়? দেখেন, একটা সার্বিক উন্নয়ন যখন ডক্টর হেমন্ত শর্মা মুখ্যমন্ত্রী গোটা আসামে, কোনো জেলার না, কোনো ডিস্ট্রিক্টের না, তো উনি উন্নয়নটা সার্বিক উন্নয়নই করবেন উনি। আর যখন আমরা জানি যে ব্লু ভ্যালি ক্লাস্টার, এটা $19 বিলিয়ন একটা বিশাল প্রজেক্ট। এবার যেসব প্যারামিটার্সগুলো আছে, ফ্র্যাগনেন্স, ফুড প্রসেসিং, আয়ুষ, এইসব জিনিস নিয়ে যখন কাজ হচ্ছে, আর এটা বেসিক্যালি কাজ হবে বায়োডাইভার্সিটি অফ দ্য আসামের রুরাল এরিয়া সেক্টর, সেগুলো কাজগুলো হবে। এবার রুরাল সেক্টরটা অ্যাক্রস আসাম কিন্তু স্প্রেড হয়ে আছে, কোনো পার্টিকুলারলি জেলা বিশেষত্ব বলে কোথাও নেই ওখানে। তো কোনো একটা জেলায় হয়তো বা অ্যাগ্রো প্রোডাক্ট ভালো হবে, কোনো একটা জেলায় ফুড প্রসেসিং ভালো হবে, কোনো একটা জেলায় হয়তো বা
টি প্ল্যান্টেশন ভালো হবে বা ফার্মিং ভালো হবে। তো তার জন্য উন্নয়নটা কিন্তু আমাদের মানে আমরা কিন্তু পুরো আসামই দেখতে পারবো, কারণ কোনো জেলা ভিত্তিক উন্নয়ন এটা হবে না, কারণ আমাদের প্রোডাক্টসগুলো অ্যাক্রস দ্য স্টেট আমাদের স্প্রেড করা, বিভিন্ন জেলার মধ্যে বিভিন্ন স্পেশালাইজেশন বিভিন্ন জেলা হিসাবে আছে। কারণ আমাদের যদি আসামকে উন্নয়ন করতে লাগে তাহলে কিন্তু একটা দুটো জেলা নিয়ে কাজ করলে হবে না, আমরা পুরো আসামকে নিয়ে। আর যখন বিগত 10 বছর ধরে আপনি দেখেছেন প্রত্যেকটা জেলাতে আমরা কাজ করেছি, সে রাস্তার হোক, স্বাস্থ্যের হোক, শিক্ষার হোক, প্রত্যেকটা জেলাতে কাজ সেক্ষেত্রে হয়েছে। যারা স্থানীয় যারা শিক্ষিত যুবকরা রয়েছেন, যারা বেকাররা রয়েছেন, তারা সরাসরি কতটা উপকৃত হবে, কিভাবে উপকৃত হবে? দেখেন এখানে অলরেডি যারা দুটো সেগমেন্ট আছে, স্কিলড আর আনস্কিলড লেবার্সের ক্যাটাগরি, দুটো ক্যাটাগরি আছে। এবার যখন স্কিলড লেবার্সেরও আমাদের প্রয়োজন, যখন এটা প্রোডাকশন হবে বা যখন ওটাকে ম্যানুফ্যাকচারিং নিয়ে যাবে তখন স্কিলড লেবার্সের প্রয়োজন আছে, আনস্কিলড লেবারেরও প্রয়োজন আছে আমাদের। এবার স্কিলড লেবার্সের যখন প্রয়োজন আছে তার জন্য গভর্নমেন্ট অফ আসামে স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টে কাজ করছে, বিভিন্ন ভোকেশনাল কোর্স আছে, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টে কাজ হচ্ছে, আমাদের বিভিন্ন সেক্টরে কাজ হচ্ছে, বিভিন্ন সেন্টার, ছোট ছোট সেন্টার বানানো আছে বিভিন্ন রুরাল সেক্টরে, যেখানে স্কিল ডেভেলপমেন্ট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় যে কি ধরনের বিভিন্ন হাতের কাজ কিভাবে শেখা যেতে পারে স্কিল ডেভেলপমেন্ট। তো যখন এই কাজগুলো নিয়ে কথা হবে তো ডেফিনেটলি ওই সেক্টরগুলো ছেলে মেয়েদেরও উন্নয়ন হবে বা ওরাও চাকরি পাবে ওখানে। অর্থাৎ সার্বিকভাবে বিষয়টিকে ভাবা Exactly. হয়েছে ব্লু ভ্যালি কারণ- ক্লাস্টারকে নিয়ে। Exactly. কারণ- একেবারে সময় একটা হয়েছে ছোট্ট কমার্শিয়াল ব্রেকের পর আবারও ফিরছে আলোচনা। আরো দু একটি বিষয় রয়েছে যেগুলোর উপরে নজর দিয়েছেন, যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় কার্যকালের 1 মাসের আজ পূর্তি, এবং ঠিক কি তিনি সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তের মধ্যে আরো দুটি সিদ্ধান্ত, যেটা শুরুতে আমি গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের দেখিয়েছি, সেটা হচ্ছে যে ডিব্রুগড়কে রাজ্যের দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে তোলার কথা ঘোষণা করা হয়েছে একটি, এবং দ্বিতীয়টি হচ্ছে যে মূল্য বৃদ্ধি রোধে, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসের যে অস্বাভাবিক দাম বাড়ছে সে জায়গায় দাঁড়িয়ে জেলা শাসকদের নেতৃত্বে বিশেষ মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। আমি প্রথমেই যাব, যেহেতু প্রথমেই কর্নেল বাবুর কাছে যাই, শুরুতেই দিব্যশঙ্কর বাবু রয়েছেন, কিভাবে দেখছেন বিষয়টিকে? একদিকে ডিব্রুগড়কে দ্বিতীয় রাজধানী এবং অন্যদিকে মূল্যবৃদ্ধি রোধে যে এই যে পদক্ষেপ নেওয়া হয়েছে, জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ মনিটরিং কমিটি গঠন করা হয়েছে, কিভাবে দেখছেন? দেখুন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আমি বলেছিলাম কি দূরদর্শী, ওনায় চাই কি সর্বাঙ্গীন উন্নয়নের জন্য। ওই জন্য দেখেছে কি দিসপুর গুয়াহাটিতে রাজধানী আছে, ডিব্রুগড়ে এখন একটা সেকেন্ড রাজধানী করলে, কারণ ডিব্রুগড় এক টাইমে ওইটা ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল ছিল, কারণ ওইখানে চা ছিল, কয়লার ইন্ডাস্ট্রি, প্লাইউডের ইন্ডাস্ট্রি ছিল। আর ওই জন্য ওনাই চাইছে কি ওইখানে ডিব্রুগড়ে একটা সেকেন্ড রাজধানী হয়ে যায়, তাহলে একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হবে, আর এইটাও হবে কি লোকের পাশে রাজধানী যাবে তো মন্ত্রী ওইখানে বসবে তো কাজ হবে। আচ্ছা। আর 2 নম্বর, এইটা আপনি দেখবেন যে এখন আমেরিকা আর ইরানের যে মধ্যপ্রাচ্যে যা যুদ্ধ চলছে, ওইটার জন্য আমাদের গ্যাস, তারপরে আপনি দেখবে পেট্রোল, ডিজেল সবাই দাম বেড়ে গেছে। কিন্তু আপনি দেখবেন যে এই মূল্য বৃদ্ধি আমাদের আশেপাশে পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, নেপাল আছে, শ্রীলঙ্কা আছে, কিন্তু ওইখানে আমরা দেখছি যে পেট্রোলের দাম এখন পাকিস্তানে প্রায় 350 হয়ে গেছে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে, আমাদের ভারতে ওইটা কন্ট্রোল করে রেখেছে। আর এই জন্য কন্ট্রোল হচ্ছে কারণ এটা সরকার একটা প্রাইস মনিটরিং কমিটি একটা করেছে, ট্যাক্স একটু কম করে দিয়েছে। আর এই জন্য আমার লাগছে যে এখন যুদ্ধই তো, এখন দাম তো বাড়বে, কিন্তু একটু কন্ট্রোলের জন্য প্রচেষ্টা শ্রমিক বাবু রয়েছেন, শ্রমিক বাবুর কাছে যাবো। শ্রমিক বাবু, এই যে দ্বিতীয় রাজধানী করা হলো ডিব্রুগড়কে, সে জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও এর পেছনে কি কোনো সুদূর প্রসারী অর্থনৈতিক কৌশল রয়েছে? দেখেন, কৌশল বলছেন, ডিব্রুগড় একটা কালচারালি সেন্টার ডিস্ট্রিক্ট আমাদের, প্লাস ইকোনমিক্যালি অনেক শাইনিং ডিস্ট্রিক্ট ওখানে। তো ওখানে করার কারণটা এটা দেখেন যে বিভিন্ন লোকজন ওখান থেকে আমাদের দিসপুরে আসতে হয়, বিভিন্ন ডিব্রুগড়, তিনসুকিয়া ওই সাইড থেকে। তো যখন ওখানে ডিস্ট্রিক্ট হবে, মানে ক্যাপিটাল হবে যখন ওখানে, তখন ম্যাক্সিমাম মিনিস্টার্সরা ওখানে থাকবে। তো বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে বা বিভিন্ন ডেভেলপমেন্টের সূত্রে ওই এরিয়াটার, বেসিক্যালি আপার আসাম সেক্টর, ওই সেক্টরটাতে আরো ভালো করে আমরা ডেভেলপমেন্টের কাজ আমরা করতে পারবো, যার জন্যই ওখানে ডিব্রুগড়কে একটা আলাদা ক্যাপিটাল করার জন্য আমরা ওখানে চিন্তা ভাবনা করেছি। আর থাকলো মূল্যবৃদ্ধির কথা, কারণ অলরেডি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা জেলা শাসককে অলরেডি ইনস্ট্রাকশন করে দিয়েছেন যে সাবসিডিজ রেটে তেল, ডাল, চাল, যেসব বেসিক নিডস, ওগুলোকে সাবসিডিজ রেটে যেন দেওয়া হয়, যাতে মূল্যবৃদ্ধিটা কিছুটা কন্ট্রোল থাকতে পারে। কারণ
আমরা অলরেডি কর্নেল স্যার বলেছেন যে যেহেতু এটা পুরো মানে ইন্টারন্যাশনাল একটা যুদ্ধ এটা চলছে একটা, তার জন্য মূল্য যখনই তেলের দাম বাড়ে সেটা তো আর ভারতবর্ষের কেউ কন্ট্রোলে নেই, কারণ আমাদের তেলগুলো এক্সপোর্ট করে আনতে হয়। তো যখন আমরা যখন ইম্পোর্ট করে তেলগুলোকে আমরা আনছি যখন, তো ডেফিনেটলি ওখানে যখন ইনক্রিজমেন্ট হবে তো আমাদের কমোডিটিস গুলো তো দাম অটোমেটিক্যালি বাড়বে। তো তাকে কন্ট্রোল করতে গেলে আমাদের হাতে যে সব জিনিসগুলো আছে, যেমন তেল, ডাল, চিনি যেগুলো আছে, যেগুলো বেসিক রেশনাল জিনিস, ওই জিনিসগুলোকে আমরা সাবসিডিজ রেটে আমরা দিতে যাচ্ছি মার্কেটে, তাতে আমাদের জনগণকে যাতে আমরা একটু রেহাই দিতে পারি তার জন্য আমরা চেষ্টা করব। একেবারে শিবশঙ্কর বাবু রয়েছে। শিবশঙ্কর বাবু, এই যে পদক্ষেপগুলো অসম সরকার বা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে এই পদক্ষেপগুলো কিভাবে দেখছেন, ছোট্ট করে যদি বলেন। ডিসেন্ট্রালাইজেশন বা আরেকটা অল্টারনেটিভ রাজধানী, এইসব সব ভালো ভালো বিষয় অবশ্যই, সেটা কিছু বলার নেই। আমি শুধু সরকার বাহাদুরকে খুব একেবারে হাত করে মনে করিয়ে দিতে চাই যে নামডিং শহর থেকে শিলচরের যে মহাসড়ক, যেটা মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারীজির একটা স্বপ্ন ছিল, সেটা কিন্তু এখনো পর্যন্ত সেটা সম্পূর্ণ হয়নি। সেটার উপর অনেক বেশি ধ্যান দেওয়া উচিত। গত 5 বছরেও আমরা অনেকবার প্রতিশ্রুতি পেয়েছি যে এটা নাকি কার্যকর হতে চলছে আর রাস্তা চলবে, সেটা এখনো শুরু হয়নি। এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা ইলেকট্রাল সাবসিডি বলে একটা প্রচলিত কথা আছে আর্থিকদের মধ্যে, সেটা হচ্ছে ইলেকশনের আগে দিয়ে যেরকম চাল, ডাল, চিনি দেওয়ার ব্যাপার ছিল, সেটা ইলেকশনের ঠিক পরপরই সেটা তুলে দেওয়াটা সমাজের একটা অংশের কাছে সেটা নিশ্চয়ই একটু ধাক্কা হয়ে আসবে। কিন্তু মূল্য বৃদ্ধির ক্ষেত্রে সরকার খুব শক্ত হাতে এই ব্যাপারটাকে এখনো অব্দি, এই সরকার যখন নির্বাচন হচ্ছিল তখনও বিদেশে যুদ্ধের পরিস্থিতি ছিল, সারা পৃথিবীময় এখন প্রায় যুদ্ধ চলছে। এই সরকার যখন শপথ নিল তখনও যুদ্ধ পরিস্থিতি, এবং সেই পরিস্থিতি দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। একেবারে সুমনবাবু যে বিষয়টি বলেছে রাস্তার কথা, একদমই আমি রাখতে পেরেছি, সেটা একেবারে শিবশঙ্কর বাবু যেটা চাইছিলেন, আপনাদের যেটা একটা রয়েছে বিষয় যে লামডিং শিলচর যে সড়কের যে বিষয়টি এখনো পর্যন্ত 5 বছরে, নিশ্চয়ই আপনারা আশাবাদী শিবশঙ্কর বাবুরা। আমরা আশাবাদী না, আমরা সেটা নিয়ে কাজ করছি। কারণ আপনি যদি দেখেন যেদিন মন্ত্রীদের শপথ গ্রহণ হয় ওই দিনই কিন্তু নিতিন গডকরির সাথে একটা টিম গুয়াহাটি থেকে, কৃষ্ণেন্দু পাল যে আমাদের পাথারকান্দির যে এমএলএ ছিলেন, ওনাকে নিয়ে একটা টিম নিতিন গডকরির সাথে দেখা করে গিয়ে দিল্লিতে দেখা করে কিন্তু পুরো মেমোরেন্ডাম দেওয়া হয়েছে কোথায় কোথায় কি কোন জায়গায় রাস্তাগুলো কাজ বাকি আছে। হ্যাঁ, বরাকবেলিতে ডেভেলপমেন্টের আমাদের রাস্তাঘাটের কিছু উন্নয়নের কাজ বাকি আছে, যেসব মানে অলরেডি এক্সপ্রেস হাইওয়ে যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে, কিন্তু দাদা যেটা বলছিলেন যে লামডিং এর যে রোডটা, সেটা অলরেডি একটা চ্যালেঞ্জিং রোড, কারণ আমাদের অল্টারনেটিভ শিলং রোডটা অলরেডি প্রায় সময় ল্যান্ডস্লাইডের জন্য বন্ধ থাকে। তো তার জন্য সেটা নিয়ে কাজ হচ্ছে। আমি আশাবাদী যে হয়তোবা খুবই শীঘ্রই যে এই ধরনের কাজ, যেহেতু নিতিন গডকরি যে আশ্বাস দিয়েছেন আমাদেরকে কাজ হবে, তা আশা করি আমাদের জনগণ, বরাকবেলি জনগণকে আমরা একটা ভালো রাস্তাঘাট দেওয়ার আমরা আশা করছি। বেশ দায়ানজি একেবারে ছোট্ট করে, কারণ সময় একেবারে শেষ। আমি ছোট্ট করে বলতে হবে, যেহেতু শেষ বক্তা আমি এসেছি, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা আপনি যত কম করবেন ততই কম হবে, কারণ উনি যে কাজগুলো করেছেন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মানে নতুনত্ব। উনি যে ডিব্রুগড়ের যে সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক তদ্রুপ বরাক উপত্যকার জন্য মিনি সেক্রেটারিয়েট দিয়েছেন, বরাক উপত্যকায় 2 জন মন্ত্রী দিয়েছেন, বরাক উপত্যকায় ডেভেলপমেন্ট বিভাগ দিয়েছেন, কৃষ্ণেন্দু পাল মাননীয় মন্ত্রী ওনাকে দিয়েছেন, কৌশিক রায়কে দিয়েছেন। সো উনি সবাইকে ইকুয়ালি ট্রিট করছেন। সবচেয়ে বড় কথা, যুবকদের জন্য যে বড় উপহার, প্রথম ক্যাবিনেটে টাস্ক ফোর্স গঠন করে 2 লক্ষ চাকরি দেওয়ার কথা উনি ঘোষণা করেছেন। So, Dr. Himanta Biswa Sharma is always innovative and constructive. একদমই। একেবারে দায়ানজি, এই তো গেলে 1 মাস, 1 মাসের আমরা পর্যালোচনা করলাম আজ ঠিক কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তর উপর আজকে আমরা নজর রেখেছি। আরো গোটা দিন রয়েছে, অনেক 5 বছরের তিনি দায়িত্বে আছেন। আগামী সময়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আরো বিশেষ বিশেষ প্রকল্প নিয়ে আসছেন, এমনটা প্রত্যেকে আশাবাদী। এই মুহূর্তে আমরা সেদিকেও নজর রাখবো। তবে এই মুহূর্তে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। দায়ান হোসেন জি রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, প্রাক্তন কর্নেল দিব্যশঙ্কর ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আজ উপস্থিত রয়েছেন, এবং অসমের বিজেপি মিডিয়া রিলেশন এক্সিকিউটিভ শ্রমিক দত্ত, এবং আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবশঙ্কর মজুমদার, এবং তার সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে হাইলাকান্দির আইনজীবী গৌতম ঘোষ। প্রত্যেকেই আজকের আমাদের আলোচনায় আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের সাফ কথা আমি এখানে শেষ করছি, তবে অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ লাইভ বাংলায়। ধন্যবাদ।